আসসালামু আলাইকুম। আমরা এখন নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ এসেছি। যারা চাঁদপুর থেকে বরিশাল থেকে নৌপথে এই নারায়ণগঞ্জ পার হবেন তারা দেখবেন যাবার সময় ডান পাশে আদর্শ কোল্ড স্টোরেজ লেখা আছে। এই যে দেখা যাচ্ছে, আমরা একটু জুম করে দেখাই, দেখা যাবে আর কি। ওই যে দেখা যাচ্ছে, কিন্তু এর পাশেই আবার একটা মসজিদও আছে, আমরা মসজিদটা দেখাবো পরে। কিন্তু এখানে পেট্রোল পাম্প, আমরা কখনো পেট্রোল পাম্প এরকম দেখিনি যে পেট্রোল পাম্পে আমরা গাড়িতে করে তেল নিতে দেখেছি, কিন্তু শিপে তেল নেয়। সেই পেট্রোল পাম্পের এই হচ্ছে তেল পাস করার জায়গা। এখান থেকে আমি আতিক ভাইয়ের কাছে আমি পরে যাচ্ছি বিষয়টা নিয়ে। এখন আমি একটু দেখাই যে এটা হচ্ছে মেসার্স ইসলাম ইসলাম এই যে দেখাই আমি, মেসার্স ইসলাম অ্যান্ড সন্স। জায়গা হচ্ছে ধর্মগঞ্জ, এনায়েতনগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। আমাদের সাথে আতিক হেলাল ভাই আছেন। আমরা বাংলাদেশ ছাড়া পরিষদে এসেছিলাম, আমাদের সংসদে এসেছিলাম। সেখান থেকে আমাদের একটা খুব ভালো গুণ যে আমরা যেখানে যাই অন্তত একটা নতুন মসজিদে নামাজ পড়ার চেষ্টা করি। তা মসজিদটা আমরা সামনে থেকে দেখাবো। তার আগে আমি আতিক হেলাল ভাই থেকে এই যে পেট্রোল পাম্প যে প্রথম দেখলেন এটা বলেন। ধন্যবাদ রবিউল মাশরাফি ভাই। নারায়ণগঞ্জে আপনি অনেকবার এসেছি। প্রত্যেকবারই আমার কাছে নতুন নতুন অভিজ্ঞতা হয়। যেমন আজকে এখানে এলাম পঞ্চবটি, প্রথম এলাম এখানে। এই পঞ্চবটি থেকে আসতে আমার ধর্মগঞ্জ, এখানে আপনার অনেকগুলো কোল্ড স্টোরেজ আছে যেখানে আলু রাখা হতো, সেখানে এখন ফল রাখা হয়। আলু এত বেশি উৎপাদন হয়েছে, তারপরও কোল্ড স্টোরেজের অপ্রতুলতা রয়েছে আমরা জানি আলু আলু রাখার জন্য। কিন্তু এখানে খবর পেলাম যে ফল, বিশেষ করে সোয়ারিঘাট এবং সদরঘাটে যে ফলের একটা ব্যাপক, ওখান থেকে ফলের ট্রানজেকশন হয় বিভিন্ন দেশ থেকে। চট্টগ্রাম হয়ে ফল আসে, দেশি ফল আসে, ডাব থেকে শুরু করে কলা। সেই আপনার সেখান থেকে কিছু ফল দেশি বিদেশি ফল এই কোল্ড স্টোরেজ গুলো রাখা হয়। এখানে আপনি একটা কোল্ড স্টোরেজ দেখতে পাচ্ছেন, আদর্শ কোল্ড স্টোরেজ। আদর্শ কোল্ড স্টোরেজ। আবার ওই পাশে আমরা এলাম যখন এই মাদ্রাসার অপোজিটে, সেখানে শাহিন কোল্ড স্টোরেজ আমরা দেখতে পেয়েছি। সেটার মালিককে আমি চিনতাম, তার প্রতিষ্ঠানে আমি কাজ করেছি কিছুদিন। তো এই ব্যাপারটা আপনি যেটা তুললেন, এই যে আপনার উনি এখানকার যারা বাসিন্দা, তারা বললেন যে এটা ডিজেল পাম্প, মেইনলি পেট্রোল পাম্প নামে প্রচলিত। কিন্তু যেটা লঞ্চ গুলো পানিতে সব ডিজেল দিয়ে চলে, যেটা এই যে ভেসেল গুলা, যেটা পানির নৌযান, যে নৌযান গুলো চলে ডিজেল থেকে। এবং এখন জানেন যে বাংলাদেশে একটা তেলের সংকট তৈরি হয়েছিল, কৃত্রিম কিংবা আপনার যেটা বাস্তবিকই হোক। এখন কিছুটা ভালো, হরমুজ প্রণালী ইরান খুলে দেওয়ার ফলে আবার স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি তেল মজুদ করার ফলে একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছিল। এখানে আমি খবর নিলাম যে এই আপনার পেট্রোল পাম্পে আপনার শুধু ডিজেল দেওয়া হয়। আসুন, এখানে আসুন। এবং ডিজেল এখন কম আছে এখানে, এবং এখন গাড়ি কম বলে একটা বড় ভেসেল আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা দেখাই সবগুলোই ভেসেল, কিন্তু এটা হচ্ছে লঞ্চ। এটা হচ্ছে লঞ্চ। এটা দেখেন কত সুন্দর লাগছে। আমি লঞ্চে যেতে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। লঞ্চ যাচ্ছে, পানি ভেদ করে উপরের থেকে যাচ্ছে, এই দৃশ্য সবসময় মোহনীয় মনে হয় আমার কাছে। এবং পেছন থেকে, এই মসজিদের পেছন থেকে আমরা এই নদীটা একটু আমরা দেখি। এখান থেকে আপনার এই যে মসজিদটা, রবিউল ভাই, এই মসজিদটা আমরা নামাজ পড়েছি, মাগরিবের নামাজ। চমৎকার। ভেতর থেকে যতটুকু পারা যায় আমরা এখান থেকেও দেখাই। একদম নদী তীরবর্তী, যেটা বুড়িগঙ্গা। এই যে নদী, হ্যাঁ, এই যে নদী, এই যে নদী, এটা গান আছে, এই যে নদী। দেখুন, এটা কিছুটা ঝুঁকিপূর্ণ আমাদের কাছে মনে হচ্ছে যে যদি নদী ভাঙন শুরু হয় এই মসজিদটার উপরে, সেটা একটা প্রভাব পড়বে। নামাজরত অবস্থায় হয়তো ডুবে যেতে পারে। হ্যাঁ, মানে মসজিদ বেশি খুব একটা দুর্যোগে দেখি মসজিদ টিকে থাকে, সেটা একটা অন্য দোতলা মসজিদ। হ্যাঁ, মসজিদটাও অনেক সুপরিসর ভেতরে। এখানে আপনারা এই যে দেখুন রবিউল ভাই, এই যে নদীর পাড়টাকে এখানে কংক্রিট দিয়ে বাধাই করে রাখা হচ্ছে, যেটাকে এই যে এখানে, মানে এই যে এখান থেকে একটা দেয়াল, একটা কংক্রিটের একটা বেড়ি বাঁধ তৈরি করা হয়েছে। এবং এটা মনে হচ্ছে মোটামুটি শক্ত, এবং তার পাশে চওড়া করে দেওয়া হয়েছে। এই নদীটা বুড়িগঙ্গার রাতের ছবি, রাতের রূপ। বুড়িগঙ্গার রাতের রূপ আমরা দেখে খুবই আনন্দিত হয়েছি। তবে রবিউল ভাই, যে এখানে যথারীতি আমাদের যে চরিত্র, যে নদী হরণকারী চরিত্র, নদী দূষণকারী চরিত্র, এবং নদীর মধ্যে আমরা আজে বাজে জিনিস, ময়লা ফেলে
নদীর পানিকে দুর্গন্ধময় করে তুলেছি। এইটা আমি জনগণ এবং যারা আমরা নদীর উপকারভোগী তাদের প্রতি আমি ভৎসনা করি, তাদের প্রতি আমি নিন্দা করি তাদের, যে তারা নদীটাকে নিজের নদী, যারা নদী যেটা জীবনদায়ী নদী মানুষের, সেই নদীকে ময়লা আবর্জনা দুর্গন্ধময় পদার্থ ফেলে আশপাশ এলাকাটাকে দূষিত করে ফেলে। এটা হওয়ার কথা না। নদীর যে শান্ত, যে স্নিগ্ধ একটা প্রশান্তি বাতাসের মধ্য দিয়ে আমরা পাবো, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আপনি কি নিশ্চয়ই খেয়াল করেছেন যে হ্যাঁ, আমরা আসার প্রথমে যখন পথে আসলাম একটা গন্ধ আমরা পেলাম। দুর্গন্ধ পাচ্ছি। এই দুর্গন্ধ দিয়ে আমরা মনে করি এখানে একটা নদী আছে নাকি। নদী তো এখন এই শিকার, মানুষের আক্রমণের শিকার। আমি জনগণকে এটা আহ্বান কিন্তু জানাবো, বুড়িগঙ্গা নদী নাকি এটা? বুড়িগঙ্গায় শুনেছি আমি, হ্যাঁ, আচ্ছা, আমি আহ্বান জানাবো এখানকার প্রশাসনকে, সিটি কর্পোরেশন, সরি, বিশেষ করে শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা, কিন্তু আমি হ্যাঁ, বুড়িগঙ্গা শুনেছি, না জানি না অবশ্য। হতে পারে। আমি ঠিক নদীর নামটা শীতলক্ষ্যা বুড়িগঙ্গা একটা মানে মিক্সড, এটা বুড়িগঙ্গা শীতলক্ষ্যার সাথে বুড়িগঙ্গা গিয়ে মিলিত হয়েছে নাকি, হ্যাঁ, নাকি এটা নিশ্চয়ই এটা মিলন হয়েছে এখানে। কিন্তু লঞ্চ গুলো সদরঘাট থেকে, কিন্তু বুড়িগঙ্গা থেকে, কিন্তু নারায়ণগঞ্জ, বুড়িগঙ্গাই হবে। হ্যাঁ, নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা হচ্ছে পূর্ব দিক দিয়ে রাইট, গেছে। মানে ওইটা হচ্ছে ওইদিকে, এটা বুড়িগঙ্গা আমি শুনেছি। হ্যাঁ, সেই বুড়িগঙ্গার রাতের উপর আমরা দেখে গেলাম। আপনাকে ধন্যবাদ, খুবই ভালো লাগছে নদীর এই সৌন্দর্য উপভোগ করতে পেরে। তবে আতিক ভাই, আসলে আমরা হচ্ছে সবচেয়ে অশিক্ষিত, আমরা কেয়ারলেস, যে নদীর পানি যে দূষিত করে ফেলছি, দুঃখ লাগে। পানির রং কালো। এক এবং গ্লাস না পানি খেয়ে- খেলে মনে হয় শেষ হয়ে যাবো আমরা। সোয়ারি ঘাটে যারা গেছেন তারা দেখবেন যে আমরা কি দেখি অবস্থা কালো। পানির। যাই হোক, তো রবিল ভাই, আপনাকে ধন্যবাদ আজকের এই চমৎকার এই যে মোহনীয় যে চিত্র ধারণ করলেন, এবং এই কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত। আপনার অনুভূতিটা শেষ করে দিন। আমি অন্তত নদী সম্পর্কে যে অনুভূতি সেটা ব্যক্ত করব, যে এই যে যে নারায়ণগঞ্জের শহরটা নদীর পাড়ে, এই নদীতে যেন কোনো বর্জ্য শিল্প কলকারখানার যে আহ, যেটাকে ইটিপি যেখানে নাই, তারা করে কি বর্জ্যটা এই নদীতে ফেলে দেয়, তারা যেন না ফেলে। এবং বিভিন্ন মানুষ যারা আছে রং তারা যাতে এখানে তাদের ময়লা কোনো কিছু এখানে না ফেলে। কারখানার রং যেটা ডাইং ফ্যাক্টরি, তাদের এটা যাতে না ফেলে, গার্মেন্টস ফ্যাক্টরি। তো যাই হোক, আমি সেটাই বলবো যে আমাদের নদীকে বাঁচানোর জন্য, আমাদেরকে নদীর পানিকে স্বচ্ছ রাখার জন্য আমরা কখনোই এই পানিকে দূষিত করব না। এবার আমরা সামনে গিয়ে মসজিদটা দেখাবো। এই হচ্ছে মসজিদটা নদীর পাশে, চমৎকার। এখানে আমরা মাগরিবের নামাজ পড়েছি, তারপরে যে তাবলীগের বয়ান হচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে, দেখেন চমৎকার। মুসল্লিরা এখানে আছেন, মুসল্লিরা বসে তাবলীগের বয়ান করছেন। নদীতে ফেলে নেই এই না, হচ্ছে মসজিদটা, এটা নদীতে হচ্ছে ফেলা ঠিক পূর্ব না। ধর্মগঞ্জ নদীর পানি নদীর গন্ধ পাড় হয়ে যায়। জামে মসজিদ, একেবারে নদীর আর সাথে, জায়গা পান না, নদীতে এই এসে জন্য এগুলো ফেলে নদীর না। পাড় নাম দিয়েছে। কি যে ময়লা ফেলতেছে আতিক দেখছেন? জালাল ভাই অন্ধকারের মধ্যে নদীর ঘাটে এসে বসে আছে। এই যে আমরা ময়লা ফেলতে দেখতেছি, আমি হ্যাঁ ভাই, এই যে ময়লা ময়লা ফেলতে আমি তাকে না মানুষ করলাম। নাকি ময়লা ফেলে, অন্ধকার দেখা যাচ্ছে, দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি না ঠিক মতো। যাও, এই যে একটা তাহলে শাইন কোল্ড স্টোরেজ যে বলছিলাম, কোল্ড স্টোরেজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো সুন্দর ওয়াকওয়ে আছে একটা। এটা এখানে নদীর পাড় দিয়ে কিন্তু ওয়াকওয়ে আছে, হুম। আর এটা হচ্ছে শাইন কোল্ড স্টোরেজ। এখানে বসে নদী দেখার জন্য চমৎকার একটি জায়গা করা, আমরা এটাকে পার্ক বলতে পারি। এখানে গাছ, আমরা এখন এই শাইন কোল্ড স্টোরেজের সামনে।